1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আড্ডা বাঙালি সংস্কৃতির একটা উজ্জ্বল চিহ্ন। সোমবারের সন্ধেবেলা আমাদের বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠানে চ্যানেল ওয়ানে আমরা চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের অতিথি, যার সঙ্গে আড্ডায় সময় কাটবে আমাদের, তিনি বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, কবি, গদ্যকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক দীপঙ্কর মল্লিক। দীপঙ্কর বাবু, আপনাকে স্বাগত জানাই আপনাদের অনুষ্ঠানে। নমস্কার দাদা। দীপঙ্কর বাবু, আপনারা অধ্যাপকেরা এই প্রচুর সংখ্যায় দেখছি ক্রিয়েটিভ লেখালেখিতে চলে আসছেন। মানে আমরা জানি যে আমাদের বন্ধু হিমবন্ত বন্দ্যোপাধ্যায়, নামী অধ্যাপক, তিনিও কবিতা লিখছেন। এরকম প্রচুর অধ্যাপকেরা কবিতা লিখছেন, গল্প লিখছেন, উপন্যাস লিখছেন। তো প্রথমে আমার জানতে ইচ্ছে করে যে আপনারা এই যে বিদ্যা চর্চা, যার সঙ্গে প্রবন্ধটা বেশি যায়, প্রবন্ধ, ইতিহাস গ্রন্থ, আকর গ্রন্থ আপনারা লিখছেন, তার সঙ্গে হঠাৎ গল্প কবিতা লিখতে শুরু করলেন কেন? আসলে আমরা যখন পড়াশোনা করছি, যাদের কাছে পড়ছি বা যে সময় পড়ছি, আমি ধরুন 1994 থেকে 6 এই ব্যাচ প্রেসিডেন্সি কলেজে, তখন একটা উন্মাদনা, মানে কবিতা আমাদের যাপনের সঙ্গে প্রতিনিয়ত এমনভাবে মিশে থাকে, কবিতাকে ছেড়ে আমরা উঠে আসতে পারি না। কেন গদ্য পড়ছি? গদ্য পড়ছি আমাদের নিজের যে গবেষণাধর্মী লেখালেখি করা, তার যে নিজস্ব মানে কবিতা লিখেছেন সেই পড়ার সময় থেকেই? 1994 সাল থেকে তখন আমাদের এক কবি বন্ধু ছিলেন, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, কবি পিনাকি ঠাকুর। আরে বাবা! পিনাকি বলতেন যে সাইকেল চালানো, সাঁতার শেখা, এগুলো বড় বয়সে হয় না, আর কবিতা লেখা এই তিনটে নাকি বড় বয়সে হয় না, ছোট থেকে লেখা। তো আপনার অভিজ্ঞতাও তো তাই দেখছি। একদম তাই। আর যখন ছোটবেলায় পড়তে পড়তে কবিতা লিখেছেন? না, স্কুলে যখন না, এই যে বললেন কবি যখন প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়, তখন বিভিন্ন পত্রপত্রিকায় লিখছি। আর শুরুটা করেছিলাম স্কুল জীবনে। আমাদের স্কুল থেকে একটা পত্রিকা বার হতো, তখন মাস্টারমশাই ক্লাসে, সেটা ছোটবেলায় সবাই পত্রিকা লেখে, ওটা কোনো কথা না। আপনি কলেজে পড়তে পড়তে, প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন লিখেছেন? হ্যাঁ, কবিতা লিখেছি। নিশ্চয়ই প্রেমে পড়ে লিখেছেন? না, সেটা ঠিকই। আসলে আমার প্রেমের জায়গা যদি বলেন, তাহলে আমি যাকে সত্যি ভালোবাসি সে হলো প্রকৃতি, মানে আদি প্রেমের উৎস। না, প্রকৃতি প্রেম, ভগবত প্রেম, আমরা সেই জায়গায় যাচ্ছি না। আমরা একেবারে আলোচনাটাকে নিবদ্ধ রাখতে চাইছি একটা বিন্দুতে, মানবীর প্রেম। বেশ। কলেজে পড়তে পড়তে প্রেম করেননি? কলেজে পড়তে পড়তে তখন যে বয়স, সেই অর্থে আমি যেভাবে উঠে এসেছি, আমার উঠে আসার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক একটা দান্দিকতার সম্পর্ক। প্রেম এসেছে কিন্তু পরে, আগে নয়। অর্থাৎ নদীর ঢেউ যেমন মানে একেবারে পাড়কে ভেঙে দেয়, তারপরে সেখানে একটা শব্দই ফিরে যায়, আমার শব্দ হতে ফিরে যাওয়ার জায়গাটা অনেকটা পরে। আচ্ছা, আপনি যে কবিতাটা খুলে রেখেছেন আমাদের শোনাবার জন্য, সেটা কি এই প্রেম আসার আগে, ঢেউটা আসার আগে না পরে? না, সেটা ঢেউ আসার আগে। আসলে প্রত্যেক কবির মধ্যে একজন প্রেমিক সত্তা লুকিয়ে থাকে। দেখি কবিতার মধ্যে সেটা কিরকম ভাবে আছে। এই কবিতাটি হলো ভালোবাসার আখ্যান। তুমি ভালো আছো জেনে কলমি ফুল নরম জলে মাথা দোলায়, তুমি ভালো আছো জেনে দক্ষিণা বাতাস আজও নরম তুল তুলে পাখির পালকের ওপরে আলতো চুমু দিয়ে চলে যায়। তোমার সেই দ্যুতিময় মধুর হাসি কমলার পাতাগুলোকে আজও ঝিরঝির কাঁপায়। ভোরের বাতাস এসে নদীর ওপর মাথা রেখে যেমন আনন্দ খোঁজে, আমি প্রতীক্ষিত স্বপ্নের ঘোরে বেদনার মতো লাল তুলতুলে ঠোঁটের উপর আহ্লাদ খুঁজে দেখি। তুমি কষ্টে আছো জেনে কার্তিকের নবান্নের উৎসবে সদ্য যৌবনা কপালী বধূরা আর কোমর দুলিয়ে নাচে না। তুমি গর্ভবতী ফসলের গায়ে আদুরে হাত রাখো বলে বিমর্ষ পাখি বাঁকা চাঁদের গল্প শোনাতে আজ আর মাঠের কাছে আসে না। গঙ্গার জল বয়ে যায় মন্দাকিনী থেকে উজানিতে, আমি জলের কলধ্বনিতে হৃদয় পেতে থাকি তোমার ভালো থাকা না থাকার সেই আখ্যান। মেঘমন্দ্র স্বরে বাতাসেরা আজও মুখস্থ পড়ে যায় আমাদের কবেকার ভালোবাসার আখ্যান। বেশ। দীপঙ্করবাবু, আপনি যে কলেজে পড়ান, একটা বেলুড় মঠের মতো গুরুত্বপূর্ণ একটা কলেজ, তার বাংলা বিভাগে পড়ান। এখনকার ছাত্রছাত্রীরা কবিতা লেখে, কবিতা পড়ে,
আমাদের খুব মজার বিষয়, আপনি খুব মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন। আমাদের থার্ড ইয়ারে মানে যখন তারা সেমিস্টার কমপ্লিট করবে তখন স্পেশাল পেপার দেওয়া হয়। একটা বিরাট অংশ ছাত্ররা যারা কবিতার সঙ্গে একেবারে সম্পর্কের বাঁধন গিট দিয়ে রাখে, তারা কিন্তু কবিতা চর্চা করে এবং কবিতা স্পেশালাইজেশনে পড়াশুনো করে। এবং যখন মাস্টার ডিগ্রি পড়ছে ওই ছাত্র পুনরায় আবার বলছে যে কবিতা নিয়ে কাজ করব, স্পেশাল পেপার স্পেশাল পেপার। আরেকটা বিষয়, প্রতি মাসের শনিবারে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে কবিতার ক্লাস হয়, কবিতা পড়া হয়, কবিতা নিয়ে চর্চা হয় এবং যে কবিতাগুলি অসামান্য একটি প্রতীক বা ইমেজ তৈরি করছে, লেখার মধ্যে উঠে আসছে, মনে হচ্ছে থেকে যাবে, সেগুলিকে নিয়ে বই করা হয়। রামকৃষ্ণ মিশনের মধ্যে একটা জায়গায় কবিতা নিয়ে আড্ডা, কবিতাকে নিয়ে বই, মিশন সেটাকে সামনে আনছে, এটা ভাবা যাবে না, ভাবা যায় না। অর্থাৎ আচ্ছা, অন্যান্য কলেজের কি অবস্থা? আপনার তো নানান ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ, আপনি গবেষণায় সহায়তা করেন অনেক ক্ষেত্রে। দেখুন, সাহিত্য চর্চার একটা বড় জায়গা তো কবিতা, এবং দেখা যাচ্ছে যে যারা পড়াচ্ছেন তারাও কিন্তু এই মুহূর্তে যারা পড়াচ্ছেন তারা কিন্তু বিভিন্ন আধুনিক লিটারেচারের সঙ্গে যখন পরিচয় করাচ্ছেন তখন কবি আর কবিতাকে বাদ দিয়ে সাহিত্যের পূর্ণতা আসবে না, ফলে তারাও কবিতা চর্চা করছে। অনেক সময় মনে হয় এত কবিতা, ইয়াং জেনারেশন ইন্টারেস্টেড অবশ্যই। নাহলে দেখুন, আমি একটা উদাহরণ দিই, এই যে বইমেলা চলছে আমি দেখেছি কোন পোস্ট বেশি শেয়ার হচ্ছে। খুব মজার বিষয়, পাবলিকেশন হোক বা ব্যক্তিগতভাবে যারা পোস্ট শেয়ার করছেন কবিতা, একটা পোস্ট শেয়ার হচ্ছে প্রায় 107 জন শেয়ার করে দিয়েছে। কেন না, এই কবিদের, তরুণ কবিদের কবিতা প্রকাশিত হবে। কই, আমি তো দেখিনি যে একটা গদ্যের বই বা একটা ধর্মীয় বই প্রকাশিত হবে তাতে 10 জন শেয়ার করেছে। এর প্রমাণিত হয় যে হৃদ্য সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বাঙালির ভিতরে এক কবিসত্তা দাঁড়িয়ে আছে। তাই এখনো কবিতাকেই তারা নান্দনিক জায়গায় সব থেকে এগিয়ে রেখেছে। কবিতার বিকল্প কিচ্ছু হতে পারে বলে আমি বিশ্বাস করি না। আচ্ছা, আপনার যে গবেষণাগুলো বা যে প্রবন্ধের বইগুলো আমরা দেখেছি, আপনি রাধাকৃষ্ণ পদাবলী নিয়ে বেশ কিছু কাজ করেছেন, তাই তো? গবেষণাধর্মী কাজ করেছেন, তাই নিয়ে প্রবন্ধ লিখেছেন। একদম। তারপর আমি দেখছি চৈতন্যকে নিয়ে আপনি কাজ করেছেন, আপনার একাডেমিক্যাল কাজ রয়েছে, কাজ রয়েছে। তো এই যে ইতিহাস, বিশেষ করে বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে জড়িত এইসব উজ্জ্বল অধ্যায়, এগুলি নিয়ে আপনি বারবার মনোনিবেশ করছেন, তা নিয়ে লেখালেখি করছেন, এটা কেন? খুব মজার বিষয়, এটা আধুনিকতার বিরুদ্ধে। একদম একদম। আজ থেকে বহুদিন আগে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়, তখন এমএ করার সময় মূলত খুব ইচ্ছা হয়েছিল যে বৈষ্ণব দর্শনটা কেমন, এই রাধাকৃষ্ণ প্রেম মিথ কেমন। আমার কোনোদিনও মনে হয়নি যে রাধাকৃষ্ণ প্রেমের মিথের মধ্যে কোনো ধর্মীয় বিরাট তত্ত্ব, দর্শন বা একটা অদ্ভুত একটা গৌড়ীয় ধর্মের বাঁধন আছে। কিরকম, রাধারানী গোস্বামী গান গাইছেন, না সে ঠিক আছে, কিন্তু আজকের দিনের রেসপেক্টে আপনি এটা কাজ করছেন কেন? হ্যাঁ, কাজ করবো না, দিনে কোনো গুরুত্ব আছে তার? খুব মজার বিষয় হচ্ছে এই, একটি বাড়ি যদি দেখেন, তার ভিতকে বাদ দিয়ে আপনি বাড়িটাকে দাঁড় করবেন কেমন করে? গাছে দারুণ ফুল ফুটেছে, ফল আছে, অসাধারণ গাছ, শিকড়টাকে বাদ দিন। বৈষ্ণব সাহিত্য, মেডিভেল লিটারেচারকে বাদ দিয়ে, প্রি মডার্ন লিটারেচারকে বাদ দিয়ে আপনি সাহিত্যের আধুনিক যে জায়গা বা পোস্ট মডার্ন লিটারেচারকে আপনি দাঁড় করাতে পারবেন না। তাছাড়া বড় কথা হচ্ছে এই, আমরা রাধাকৃষ্ণ প্রেমটাকে কিভাবে দেখব? রবীন্দ্রনাথ যখন লিখছেন যে বৈষ্ণব কবিতাকে নিয়ে যখন ভাবছেন, তখন প্রশ্ন করলেন যে শুধু কি বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান হতে পারে কখনো? চণ্ডীদাস যখন লিখছেন, কি অসামান্য প্রেমের একটা সূত্র দিয়ে গেলেন যা আজ পর্যন্ত কোনো আধুনিক কবিও হয়তোবা নিরালায় ভেবেছেন কিন্তু প্রকাশ করতে পারেননি। বেশ, আজকের আধুনিকতায় উনি বাংলা সাহিত্যের ইতিহাসের অনুষঙ্গগুলি মিলিয়ে দেখতে চান। এখনো এরকম উল্লেখযোগ্য অনেক আলোচনা বাকি রয়ে গেছে, কেউ যাবেন না। আমাদের সঙ্গে আজকে আছেন অধ্যাপক দীপঙ্কর মল্লিক, বেলুড় রামকৃষ্ণ মঠ যে কলেজ, সেখানকার বাংলা বিভাগের দায়িত্বে রয়েছেন, কবি, ঔপন্যাসিক। আমরা ফিরে আসছি, কেউ যাবেন না, একটা ছোট্ট বিরতির ওপারে এক্ষুনি।